নমস্কার বন্ধুরা, সোনার দাম আগুন। 10 গ্রাম সোনার দাম 62,000 ছাড়িয়ে গেছে। নিত্য নতুন রেকর্ড করছে সোনা। সবার মনে একটাই প্রশ্ন, কেন বাড়ছে সোনার দাম? কবেই বা এই দামের উপর লাগাম পড়বে? তো চলুন এই বিষয়ের উপর একটু আলোকপাত করা যাক। তো প্রথমেই যে প্রশ্নটা সেটা হলো, কেন বাড়ছে সোনার দাম? দেখুন, সোনা হলো একটা কমোডিটি, আর কমোডিটির যে দাম সেটা কিন্তু তার চাহিদা আর যোগানের উপর নির্ভর করে। তো আমাদেরকে দেখতে হবে প্রথম যে সোনার যে যোগান সেটা কোত্থেকে আসছে। সোনার যোগানের মূলত দুটো সোর্স আছে। প্রথম হচ্ছে মাইনিং, অর্থাৎ খনি থেকে সোনা তোলা হয়। আমি ভিডিওতে আপনাকে যেটা দেখাচ্ছি, তো এরকম সোনার তাল খনির ভিতর থাকে না, যেটা কিনা গাঁইতি দিয়ে এরকম করে কেটে তোলা হয়। খনির ভেতরে যে পাথর থাকে, সেই পাথরের ভেতরেতে সোনা মিশে থাকে। তারপর সেই পাথর থেকে সোনাটাকে আমাদেরকে বের করতে হয় বিভিন্ন কেমিক্যাল প্রসেসের দ্বারা। কেজিএফ ফিল্ম দেখেছেন তো? তো কোলার গোল্ড মাইন এরকম একটা মাইন ছিল, যেখানে একটা সময়তে সেখান থেকে সোনা নিষ্কাশন করা হতো, কিন্তু তারপরে কস্ট বেড়ে যাওয়ার কারণে এই প্রজেক্টটা আর ভায়াবল ছিল না। সেই কারণের জন্যই পরে সেখান থেকে সোনা তোলা বন্ধ হয়ে গেছিলো। তো সোনার একটা সোর্স হলো মাইনিং, আর দ্বিতীয় যে সোর্স সেটা হলো রিসাইকেল গোল্ড। বিভিন্ন ধরনের টেকনোলজিক্যাল এবং মেডিকেল ইলেকট্রনিক্যাল ইকুইপমেন্টস থাকে যার মধ্যে সোনা ইউজ হয়। তারপর সেই ইকুইপমেন্টসটা যখন তার লাইফ শেষ হয়ে যায়, তখন সেই ইকুইপমেন্টসটাকে স্ক্র্যাপ বা ওয়েস্ট হিসেবে ফেলে দেওয়া হয়। তো সেইখান থেকেও আমরা সোনা নিষ্কাশন করতে পারি। তো এটা হলো সোনার আর একটা সোর্স। এবার আপনাকে আমি দেখাচ্ছি যে 2012 সাল থেকে 2021 সাল পর্যন্ত প্রতি বছর সোনার কত সাপ্লাই হয়েছে। যে প্রতি বছর 4,632 মেট্রিক টন সোনা সাপ্লাই হয়েছে। এর মধ্যে থেকে মাইন থেকে যে সাপ্লাই হয়েছে সেটা হচ্ছে 3409 মেট্রিক টন, আর রিসাইকেল যে সোনাটা সাপ্লাই হচ্ছে সেটা হচ্ছে 1223 মেট্রিক টন। যদি পার্সেন্টেজের হিসাবে দেখেন যে তাহলে মাইনিং থেকে 74% সোনা এসেছে, এবং রিসাইকেল সোনা যেটা আসছে সেটা হলো 26%। প্রথম যে ডিমান্ড সেটা হলো জুয়েলারি, অর্থাৎ অলংকারের কাজে, যেটা মানুষ পরে। ভারত, চীন এইসব দেশেতে সোনার গয়না খুব পপুলার। তারপরে যেটা আসছে সেটা হলো গোল্ড কয়েন আর বার। সেগুলো কিন্তু ইনভেস্টমেন্টের জন্য ব্যবহার করা হয়। মানুষ সোনাতে ইনভেস্ট করে, গোল্ড কয়েনেতে, গোল্ড বারে ইনভেস্ট করে। তারপরে আরেকটা ইনভেস্টমেন্ট অপশন আছে, সেটা হলো গোল্ড ইটিএফ বা এরকম সিমিলার প্রোডাক্টস। তারপরে আছে বিভিন্ন দেশের যে সেন্ট্রাল ব্যাংক আছে, যেমন ধরুন ভারতের আরবিআই আছে, এবং অন্যান্য দেশের যে সেন্ট্রাল ব্যাংক আছে, তারাও কিন্তু বিভিন্ন সময় সোনা কিনে সঞ্চয় করে রাখে। তো তারা একটা বড় কাস্টমার সোনার জন্য। আর 5 নম্বর যে পয়েন্টটা, যেটা আমি আগেই বলেছিলাম, যে টেকনোলজিক্যাল বিভিন্ন যে ইকুইপমেন্টস আছে সেখানে সোনা ব্যবহার করা হয়। যেমন ধরুন হার্ট অপারেশনের জন্য অনেক সময় স্টেন্ট বসাতে হয় না, তো সেই স্টেন্টের ভেতরেতে সোনা থাকে। বা ধরুন জিপিএস সিস্টেমের জন্য যে জিপিএস ডিভাইস লাগে, সেই অনেক সময় সেই জিপিএস ডিভাইসেতে সোনার ব্যবহার আছে। তো এরকম বিভিন্ন ধরনের টেকনোলজিক্যাল ইকুইপমেন্টস আছে যেখানে সোনার ব্যবহার আছে। এইবার আমি আপনাকে দেখাবো যে 2012 সাল থেকে 2021 সাল পর্যন্ত, তো এই 10 বছরেতে প্রতি বছর অ্যাভারেজ 4,314 মেট্রিক টন সোনার ব্যবহার হচ্ছে। এবং এর মধ্যে যদি দেখেন সব থেকে বেশি যে সেগমেন্টে ব্যবহার হচ্ছে সেটা জুয়েলারি সেগমেন্ট। দেখুন সেখানে 2215 মেট্রিক টন ব্যবহার হচ্ছে। যদি পার্সেন্টেজের হিসাব করেন সেটা হচ্ছে 51%। তারপরে যে সেকেন্ড যে ইউজটা আছে সেটা হলো বার আর কয়েন্স। এইখানেতে আপনি দেখতে পাচ্ছেন যে 1136 মেট্রিক টনের মতো ইউজ হয়েছে। যদি পার্সেন্টেজে দেখেন সেটা হচ্ছে 26%। ইটিএফেতে কম 3%-এর মতো ব্যবহার আছে। সেন্ট্রাল ব্যাংক যে সোনাটা কিনেছে সেটারও পরিমাণ একটা বেশ ভালো মতোই আছে, সেটা দেখুন 513 মেট্রিক টন। আর টেকনোলজিক্যাল ইউজ হচ্ছে সেটা হলো 337 মেট্রিক টন। তো এটা হলো টোটাল সোনার ব্যবহার। এবার প্রশ্ন যেটা আসবে সেটা হলো, সোনার দাম বাড়ছে কেন? তো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাকে আমি যদি একটা কাউন্টার প্রশ্ন করি, যে বর্তমান সময়তে বিশ্বজুড়ে অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা কেমন আছে, যদি আমি আপনাকে এক কথায় জানতে চাই, তাহলে আপনার যে উত্তরটা আসবে সেটা হলো আনসার্টেনটি, অর্থাৎ অনিশ্চয়তা। তো এই যে অনিশ্চয়তা, এটাই হলো সোনার প্রাইস বাড়ার একটা প্রধান কারণ। যেখানেই অনিশ্চয়তা সেখানেই কিন্তু আপনার সোনার প্রাইস বেড়ে যাওয়ার একটা ট্রেন্ড দেখা যায়, কারণ সোনাকে একটা সেফ ইনভেস্টমেন্ট হিসাবে গণ্য করা হয়। এইবার যদি আমরা গত 2 বছরে বিশ্বজুড়ে যেসব রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ড ঘটেছে সেগুলোকে যদি এক নজরে তাকাই, তাহলে প্রথমে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কোভিড-19। বিশ্বজুড়ে একটা বড় সংকট এসেছিল কোভিড-19-এর সময়। তারপরে এলো রাশিয়া ইউক্রেন ওয়ার। সেখানে তো একটা পলিটিক্যাল যে স্থিতাবস্থা সেটা খুব খারাপভাবে বিঘ্নিত হয়েছে, এবং বিভিন্ন দেশের মধ্যে যেসব সাপ্লাই চেন যেটা ছিল সেটা ডিসরাপশন হয়েছে। এবং তারপরে যেটা হলো সেটা হচ্ছে ইনফ্লেশন। বিশ্বজুড়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশেতেই মূল্যবৃদ্ধি বাড়ছে। ভারতে বেড়েছে, আমেরিকাতে তো মূল্যবৃদ্ধি এতটাই বেড়ে গেছে যে ওদের দেশের ইন্টারেস্ট রেট 4-5% হয়ে গেছে। তারপর দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশের বিভিন্ন ব্যাংকও কোলাপস করে গেছে, এরকম ঘটনা ঘটেছে। আমেরিকার সিলিকন ভ্যালি ব্যাংক সেটা কোলাপস করে গেছে, সিগনেচার ব্যাংক সেটা কোলাপস করে গেছে, সুইজারল্যান্ডের ক্রেডিট সুইস ব্যাংক সেটারও টালমাটাল অবস্থা। এরকম একটা অনিশ্চিত রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে যারা ইনভেস্টর, তারা কি করছে, তারা কিন্তু সোনাটাকে একটা
ইনভেস্টমেন্টের প্রধান অপশান হিসেবে বেছে নিচ্ছে। আরেকটা কথা মনে রাখতে হবে যে সোনাকে সবসময় একটা ইনফ্লেশনের হেজ হিসেবে ব্যবহার করা হয়। একটা আপনাকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই যে সোনা কিভাবে ইনফ্লেশন হেজের কাজ করে। ধরুন বর্তমান সময়ে আপনার কাছে 62,000 টাকা আছে। বর্তমান সময়তে এই 62,000 টাকা দিয়ে আপনি 10 গ্রাম সোনা কিনে নিতে পারবেন। এবার ধরুন যদি ইনফ্লেশন পারসিস্ট করে তাহলে কি হবে, আপনার এই 62,000 টাকা যদি আপনি কারেন্সিতে রেখে দেন এবং ইনফ্লেশন বাড়তে থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে এই 62,000 টাকার কোনো ভ্যালু থাকবে না। 5 বছর পরে 62,000 টাকার ভ্যালু হাফ হয়ে যাবে, কারণ যেহেতু ইনফ্লেশন বাড়ছে। এবার ধরুন যদি ওই 62,000 টাকার আপনি সোনা কিনে রেখে দেন তাহলে 62,000 টাকার 1 গ্রাম সোনা আপনার থেকে গেল। এবার 5 বছর পরেও তো আপনি 1 গ্রাম সোনা 1 গ্রামই থেকে যাচ্ছে, তো সেই সময়তে আপনার সোনার যেটা দাম হবে সেই দামটা আপনি পেয়ে যাবেন। যদি ইনফ্লেশন পারসিস্ট করে সোনার দাম তো কমবেই না, বরং সোনার দাম সেই সময়তে আরও বেশি বাড়বে। তো 62,000 টাকা যেটা আপনি সোনা কিনে রাখছেন সেটা তার নিজের ভ্যালু তো রাখছেই, বরং উল্টে বলা যায় যে সেই সময় যদি বেশি প্রাইস হয় তাহলে তার প্রাইসটা আরও বেশি পাচ্ছে, অর্থাৎ তার প্রাইস গেইন হচ্ছে। তো এই কারণেই দেখা যায় যখনই ইনফ্লেশন হয় তখন একটা ইনফ্লেশনের হেজ হিসাবে ইনভেস্টররা কিন্তু সোনা কিনে রাখেন। আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান আপনাকে দিয়ে দিই যে বিশ্বব্যাপী যে সোনার দাম সেটা কিন্তু ম্যাক্সিমামটাই ডিপেন্ড করে ইউএস ডলারের যে প্রাইস তার উপরে। ইউএস ডলারের যে ইন্ডেক্স আর গোল্ডের যে প্রাইস এ দুটো একে অপরের ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ ইউএস ডলারের ইন্ডেক্সটা যদি কম হয় তখনই গোল্ড প্রাইসটা বেড়ে যায়। এবার আপনি জানতে চাইবেন যে ইউএস ডলারের ইন্ডেক্স ব্যাপারটা কি। ডলার ইন্ডেক্স হলো যে পৃথিবীর উন্নত দেশের যে কারেন্সি সেই কারেন্সির এগেনস্টে ডলারের স্ট্রেন কতটা। তো এর মধ্যে আছে ইউরো আছে, তারপরে আপনার জাপানের ইয়েন আছে, সুইস ফ্র্যাঙ্ক আছে। ডলার ইন্ডেক্স যখনই কম হবে তখনই কিন্তু গোল্ডের প্রাইস বেশি হবে। বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে ডলার ইন্ডেক্স কম আছে, অর্থাৎ ডলারের যে স্ট্রেংথ সেটা কম আছে, আর সেটা কম থাকা মানে গোল্ডের প্রাইস বেড়ে যাওয়া, অর্থাৎ ইন্টারন্যাশনালি আপনার গোল্ডের প্রাইস বেড়ে যাচ্ছে। তো যদি আপনি ডলার ইন্ডেক্স সম্বন্ধে আরও ডিটেলে জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি এই নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানাবো। এরপর আরেকটা মেজর কারণ, বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংক তারা কিন্তু তাদের সোনা কেনার পরিমাণটা বাড়িয়ে দিয়েছে। একটা তথ্য জানাচ্ছে যে বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংক যে পরিমাণ সোনা কিনেছে সেটা গত 55 বছরের মধ্যে সর্বোচ্চ। আপনি যদি দেখেন 2022 সালেই শুধুমাত্র বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংক প্রায় 1135 মেট্রিক টন সোনা কিনেছে, এবং গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী যে 1967 সালের পরে এটাই সর্বোচ্চ। সুতরাং আপনি বুঝতে পারছেন যে বিভিন্ন দেশের যে সেন্ট্রাল ব্যাংক গত 50 বছরে যা সোনা না কিনেছে এই গত কয়েক বছরে তার থেকে বেশি সোনা কিনেছে, এবং যথারীতি চায়না সব থেকে বেশি কিনেছে। শুধুমাত্র নভেম্বর ডিসেম্বর মাসেই চায়না 62 মেট্রিক টন সোনা কিনেছে। শুধু চায়না কেন, বিভিন্ন দেশ যেমন তুর্কি এরা 148 মেট্রিক টন সোনা কিনেছে, ভারত 33 মেট্রিক টন সোনা কিনেছে, কাতার 35 মেট্রিক টন সোনা কিনেছে, এরপরে উজবেকিস্তান আছে তারাও 34 মেট্রিক টন সোনা কিনেছে। সুতরাং এটা বোঝা যাচ্ছে যে বিভিন্ন দেশের যে সেন্ট্রাল ব্যাংক তারা তাদের যে কারেন্সি সেই কারেন্সির যে ডিভ্যালুয়েশন সেটাকে প্রোটেক্ট করার জন্য তারা কিন্তু সোনা কিনছে। তো এটাও একটা সোনার চাহিদা বেড়ে যাওয়ার কারণ। তো এইভাবে বিভিন্ন ক্ষেত্রে যদি সোনার চাহিদা বেড়ে যায় অথচ সোনার যে সাপ্লাই সেটা তো একই রকম আছে, সাপ্লাই সেম আছে কিন্তু চাহিদা বেড়ে গেল, তাহলে সোনার প্রাইস তো বাড়বেই। তো এই কারণেতেই বিশ্ব বাজারেতে সোনার দাম বেড়ে গেছে। এইবার ভারতে সোনার দাম কেন বেড়েছে? বিশ্ব ভারতে সোনার দাম বাড়লে ভারতে তো বাড়বেই, তার উপরে আগুনে ঘি ঢালার মতো ভারতের সমস্যাটা হয়ে গেছে যে ডলারের যে এক্সচেঞ্জ রেট সেটাও বেশি। সেটা কীরকম দেখুন, সোনা যেটা সেটা ভারতে খুব কমই পাওয়া যায়, ম্যাক্সিমাম সোনাটাই আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। 90% সোনা আমরা ইম্পোর্ট করি, আর সোনা যখন ইম্পোর্ট করব তো সেটা ডলারেতেই হবে। তো যখনই আমি ডলারেতে ইম্পোর্ট করব আর এদিকে আমাদের ডলারের যে এক্সচেঞ্জ রেট সেটা কিন্তু দেখি যে সব থেকে বেশি হয়ে গেছে গত কয়েক বছরে। 2012 সালে $1 53 টাকা 44 পয়সা ছিল, 2023 সালে সেটা দাঁড়িয়ে গেছে 82 টাকা 35 পয়সায়। তো সুতরাং আপনি বুঝতেই পাচ্ছেন যে যখন আপনি সোনা কিনবো তাহলে আমাকে বেশি বেশি টাকা দিতে হবে, কারণ আমাদের ভারতীয় যে মুদ্রা তার যে ভ্যালুটা সেটা ডলারের এগেন্স্টে খুব কমে গেছে। তো সেই কারণের জন্য ভারতেতে সোনার দামটা আরও বেশি হয়ে যাচ্ছে। তো বুঝতে পারলেন যে ভারতে সোনার দাম কেন বাড়ছে। এবার আপনি বলবেন যে সব ঠিক আছে, বিশ্বজুড়ে অনিশ্চয়তা আছে, তো সব কিছু ছেড়ে দিয়ে সোনাতে কেন ইনভেস্ট করে? এর কারণটা যদি জানতে চান তাহলে আপনাকে জানতে হবে যে মানব সভ্যতার যে ইতিহাস সেই ইতিহাসটা দেখতে হবে। প্রাচীনকাল থেকেই সোনাকে আমরা একটা ওয়েলথের সিম্বল হিসাবে ব্যবহার করে এসেছি, কারণ সোনা এমন একটা ধাতু যেটা তার উজ্জ্বলতা বছরের পর বছর বাজায় রাখতে পারে, তারপরে সোনা খুব কম পাওয়াও যায়। তো এই কারণের জন্য প্রাচীনকাল থেকেই সোনাকে ধরা হয়েছে যে একটা ওয়েলথের সিম্বল। তারপরে আরেকটা কারণ আছে, এই কারণটা হচ্ছে একটা সামাজিক কারণ। সামাজিকভাবে একটা এগ্রিমেন্ট হয়ে গেছে যে সোনা
এমন একটা ধাতু যে তার মূল্যটা কখনো হারাবে না এবং এটা আগেও মূল্যবান ছিল এবং ভবিষ্যতেও মূল্যবান থাকবে। মানে এটা একটা ফেদ বা বিলিপের কথা বলতে পারেন। মানুষ বিশ্বাস করে সোনা মূল্যবান, সেই কারণেই কিন্তু সোনা মূল্যবান। এরপরে যে প্রশ্নের উত্তরটার জন্য আপনি এতক্ষণ বসে আছেন যে সোনার প্রাইস কবে কমবে, দেখুন অর্থনৈতিক এবং বাজার বিশেষজ্ঞদের মতে খুব নিয়ার টার্মে সোনার দাম কমে যাওয়ার কোনো চান্স নেই। সোনা এখন বুলিশ রান করছে, অর্থাৎ সোনার প্রাইস এখন লাগাতার পজিটিভ সেন্টিমেন্টে আছে এবং হঠাৎ করে এই পজিটিভ সেন্টিমেন্ট ব্রেক হওয়ার কোনো কারণ নেই। কারণ সোনার দাম বেড়েছে যে কারণগুলোর জন্য, সেই কারণগুলো যদি চলে যায় তবেই না সোনার দামটা কমবে। সোনার দাম বেড়েছে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার জন্য, সোনার দাম বেড়েছে পলিটিক্যাল যেসব টেনশন আছে সেই কারণের জন্য, সোনার দাম বেড়েছে ইনফ্লেশনের জন্য। তো এইগুলো তো রাতারাতি চলে যাবে না। তা এইগুলো যদি রাতারাতি চলে না যায় তাহলে সোনার দামও রাতারাতি কমে যাওয়ার কারণ নেই। তারপরে আপনি দেখুন, আমি আপনাকে বলেছিলাম যে ইউএস ডলারের যে স্ট্রেংথ সেটা কমে যাচ্ছে। এবার যদি ইউএসের যে অর্থনৈতিক ডেটা যদি দেখেন, সেখানে দেখা যাচ্ছে তাদের যে ফোরকাস্ট আছে, তাদের যে জিডিপি ফোরকাস্ট আসছে সেটা কমের দিকে আছে। আনএমপ্লয়মেন্ট যে রেটটা আছে আমেরিকাতে সেটা বেশি আছে। তো এই কারণের জন্য আমেরিকার অর্থনীতিটা একটু টালমাটাল অবস্থায় আছে। তো সেটা যদি থাকে তাহলে ডলারের যে স্ট্রেংথ, ডলার ইন্ডেক্স, সেটা তো কমই থাকবে। সেই কারণের জন্য সোনার প্রাইস বিশ্ববাজারে বেশিই থাকবে, আর বিশ্ববাজারে বেশি থাকলে ভারতেতেও বেশি থাকবে। তো মোটামুটি যারা বাজার বিশেষজ্ঞ তারা সোনার প্রাইসের উপর একটা রেঞ্জ দিয়েছেন যে এইটা সাপোর্ট প্রাইস হতে পারে। তো সেই প্রাইসটা যেটা দেখা যাচ্ছে যে ইন্ডিয়াতে 59,500 থেকে 62,200, এটা হচ্ছে সোনার জন্য একটা স্ট্রং সাপোর্ট প্রাইস। মানে কি, যে এই প্রাইসের নিচে প্রাইস যাওয়ার চান্স খুব কম। এবং যদি মিনিমাম সাপোর্ট প্রাইস যেটা দেখি সেটা দেখা যাচ্ছে যে 59,500 টাকা, ম্যাক্সিমাম যেটা দিচ্ছে সেটা হচ্ছে 62,200। তো এই সাপোর্ট রেঞ্জে ঘোরাঘুরি করবে। এবং যদি গ্লোবালি যে প্রাইসটা আছে সেটা যদি দেখি তাহলে পার আউন্সে সেটা আসছে $2,050। 1 আউন্স মানে 28.38 গ্রাম। কেউ কেউ মনে করছেন যে 2020 সালে বিশ্বজুড়ে যখন সবথেকে বেশি সোনার দাম হয়েছিল সেটা ছিল $2,075। তো সেটাও টাচ করে যেতে পারে। এবার $2,075কে যদি ভারতীয় মুদ্রায় এক্সচেঞ্জ রেট দিয়ে হিসেব করেন তাহলে সেটা 10 গ্রামের দাম দাঁড়িয়ে যাবে 60,600 টাকা। এটা কিন্তু সেটা বেসিক প্রাইসটা বললাম। এর উপর ট্যাক্স থাকতে পারে, আলাদা আলাদা অনেক ডিউটিস থাকে, সেগুলো বাদ দিয়ে শুধু মেটেরিয়ালটার প্রাইস। তো এই অবস্থায় দাঁড়িয়ে খুব নিয়ার ফিউচারে যদি আপনার বিয়ে বা অন্যান্য কারণের জন্য সোনার দরকার হয়, সেক্ষেত্রে আপনার জন্য দুঃসংবাদ যে ইমিডিয়েটলি সোনার দাম কমার কোনো চান্স নেই। আর যদি আপনি এতদিন সোনাতে ইনভেস্ট করে থাকেন অথবা সোনা যদি আপনার বাড়িতে জমা থাকে তাহলে আপনি লাকি মানুষ, আপনার জন্য সময়টা খুব ভালো যাচ্ছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।